হিম হরা। হলুদ আলোটা অনেকক্ষণ ধরেই জ্বলছিল। সৌম্য ঘরে ঢুকতে ছোট্ট একটা বল সপাটে ওর দিকে এগিয়ে এলো। মাথাতেই লাগতো শেষ মুহূর্তে মাথাটাকে কোনো রকমে সরিয়ে নিতে পেরেছিল বলে রক্ষে। সৌম্য তাতানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, খুব রেগে আছিস তাই না? তাতান গোমড়া মুখটা তুলে ঘাড় নাড়ল। ছোটখাটো চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, ডান গালের কাছে একটা ছোট্ট কাটা দাগ। তাতানকে এমন বিনা ভনিতায় রাগটাকে স্বীকার করতে দেখে সৌম্য হেসেই ফেলেছিল। কোনো রকমে সামলে নিয়ে বলল, আরে আমি কি আর ইচ্ছে করে দেরি করি? অফিসের বসটা আমায় খুব ভালোবাসে কিনা কিছুতেই ছাড়তে চায় না। তাতান চোখের কোণায় জমে থাকা জলটুকু মুছে নিয়ে বলল, বস একটা পাজি লোক। সৌম্য হাসল। সে আর বলতে, একদিন এখানে নিয়ে আসবো, তুই বকে দিস তো। আচ্ছা আচ্ছা, এই দেখ তোর জন্যে কি এনেছি, ব্যাকপুশ। এই এরকম টেনে দিলেই সাঁ করে দৌড়বে। তাতানের রাগ অভিমান কর্পূরের মতো উবে গেছে। পলকের মধ্যে ব্যাকপুশ গাড়িটা নিয়ে মেতে উঠল। খানিকক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল সৌম্য। দুনিয়ায় এমন নিখাদ অভিমান দেখেনি বহুদিন। আবার এত সামান্য আয়োজনে রাগটুকু ভুলে যেতেও দেখেনি। তাতানের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দিল একবার। পরক্ষণই খেয়াল করল তাতানের পায়ের কাছটা ছড়ে গেছে। সৌম্য জায়গাটায় হাত দিতেই ছিটকে সরে গেল তাতান। সৌম্য ভ্রু কোচকাল। আবার বদমাইশি করছিলি? না না, কোথায়, আমি শুধু একটু জোরে সাইকেল চালাচ্ছিলাম। তারপর? তাতান ঠিক করে হাসল। এই রাস্তায় গর্ত ছিল, সাইকেলটা ওইখানেই টাল খেলো, আমিও পড়ে গেলাম। সৌম্য যেন একটু অসন্তুষ্টই হলো। সব সময় তোরা এত তাড়া কিসের রে? হ্যাঁ, একটু ধীরে সুস্থে যেতে পারিস না? এ বাবা, আস্তে আস্তে গেলে বিকেলটা শেষ হয়ে যেত না, আর খেলা হতো না, সন্ধ্যে নেমে যেত তো। সৌম্য কোনো উত্তর দিল না, চুপচাপ তাকিয়ে রইল। ঘড়িটা দেখে নিল একবার। রাত 11টা বাজে। এবার নিচে যেতে হবে, খিদেও পাচ্ছে ওর। অফিস থেকে ফিরে কারোর সঙ্গে কথা বলেনি, শটান চিলে কোঠায় চলে এসেছিল। ফেরার জন্য দরজাটা খুলতে যাবে, তাতানও উঠে এসে ওর হাতটা ধরল। মুখ ফেরালো সৌম্য। কিরে, কিছু বলবি? তাতান আবদারে সুরে বলল, আমার মাঞ্জার সুতো ফুরিয়ে গেছে, এনে দিতে হবে। সৌম্য খানিক অবাকই হলো। এতখানি মাঞ্জা সুতো ফুরোলো কি করে? ওই তো ঢিল প্যাচ করছিলাম, এই যে কত ঘুড়ি ধরেছি, এই তো পেটকাটি, দিশি, এই যে চিন কাগজের একটা। থাক অনেক হয়েছে, বাঁদর একটা। তাতানের মুখটা কেমন কেমন ম্লান হয়ে গেল, চোখের কোণটাও বোধহয় চিকচিক করছে। তাতানের বয়সটা ছেলে মানুষের। পাহাড়ি উপত্যকার মতো ক্ষণে ক্ষণে রাগ অভিমান আর দুঃখ সুখের আবহাওয়া বদলায়। হলদে আলোয় এমন মন খারাপ মেখে নিচে যেতে ইচ্ছে করল না সৌম্যর। তাতানকে জড়িয়ে ধরে বলল, থাক, আমি কি এনে দেব না বলেছি? ধরে আসা বৃষ্টির মধ্যে মাঝে মাঝে যেমন রোদ উঁকি মারে, তেমনটাই দেখাচ্ছিল তাতানকে। চোখের কোণের জলটা তখনও গায়েব হয়নি, অথচ ঠোঁটের ফাঁকে হাসি ঝিলিক দিচ্ছে। চিলে কোঠার দরজা খুলে বেরিয়ে আসতেই একটা হাওয়া যেন ধাক্কা মারল সৌম্যকে, যেন একটা ঘোর কাটল। অফিস থেকে ফিরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও ভাবছিল আর বাঁচবে না। রোজকার একঘেয়ে জীবন, একই দৌড়ঝাঁপ, ভিড়, ট্রেনে ঝুলে ঝুলে অফিস যাওয়া, বসের প্রেশার, কলিগের টিপ্পনি, এমনকি এত কিছুর পরও যখন বাড়িতে ফেরে বউয়ের কাছে শুনতে হয়, এই কটা টাকায় সারা মাস চলে, এবার একটু মাইনে বাড়াতে বলতে পারো না? আরে বাবা, কর্পোরেটে ওরকম বলে কয়ে মাইনে বাড়ানো যায় নাকি? বউয়ের গঞ্জনা তাতে থামে না। তাহলে ভালো করে কাজটা তো করতে পারো, যাতে বছরের শেষে অ্যাপ্রেজালটা ভালো পাও। সৌম্য হাত জোড় করে মিনতি করে, থামো না, এবার থামো না প্লিজ, বাড়িতে একটু শান্তি দাও। কিন্তু ওর বউ
তাতেও কান দেয় না। আমাকে থামিয়ে লাভ কি? জিনিসপত্রের দাম যে চটচট করে বাড়ছে সেটা থামাতে পারবে? অপদার্থ লোক একটা। কি মরতে যে এর হাত থেকে সিঁদুর পড়তে গেল, উফ। সৌম্যর এসব কিছুর পরে ভীষণ কান্না পায়। মনে হয় ওর মতো ব্যর্থ মানুষ পৃথিবীতে দুটো নেই। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করে। তখনই ওর চিলেকোঠার কথা মাথায় আসে। খানিকটা সময় সেখানে কাটাতে পারলে বুকে যেন অনেকটা অক্সিজেন পায়। তাতানের সঙ্গে কথা বলতে পারলে মনে হয় জীবনের সহজ সরল বোঝাপড়াগুলো এখনো কোথাও সামান্য হলেও বেঁচে আছে। চিলেকোঠা থেকে নেমে এসে সৌম্য খাবার টেবিলে বসল। ভীষণ ধিক্কারে ওর বউ খাবার থালাটা রীতিমতো ছুঁড়ে দিল ওর দিকে। না, খেয়ে আমার 14 পুরুষকে উদ্ধার করো। সৌম্য মৃদু স্বরে জিজ্ঞেস করল, বলছি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? সৌম্যর দিকে যেন ঝড়ের মতো ধেয়ে এলো ওর বউ। ভালো কথা শোনার মতন কাজ কি তুমি করো? তোমার জন্য রেধে না খেয়ে আমি বসে আছি, তুমি চলে গেলে ছাদে। এই, তুমি আবার সিগারেট ধরেছো? সৌম্য তোতলায়, কই না তো। তাহলে তুমি অতক্ষণ ছাদে কি করো? হ্যাঁ, সৌম্যর কাছে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না। ছুঁড়ে দেওয়া থালাটাকে টেনে এক গ্রাস ভাত মুখে তুলল। গলা দিয়ে নামছে না। কষ্টটা যেন গলার কাছে দলার মতো আটকে আছে। ঘুম আসছিল না। অন্ধকারের দিকে তাকিয়ে অনেকক্ষণ জেগেছিল সৌম্য। তাতানের কথা মাথার মধ্যে ঘোরে। ও জানে ওইটুকুই ওর সব। না হলে ও সত্যিই বোধহয় দম বন্ধ হয়ে মারা যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না। ঘুম ভাঙতেই ফের এক রুটিন। অফিস যাওয়ার জন্য তৈরি হতেই ওর বউ হাত পাতল। 3 দিন মাছ হয়নি, আজ টাকা দিয়ে যাও, মাছ কিনবো। সৌম্য কি বলবে বুঝতে পারছিল না। কয়েক মিনিটের মাথায় দ্বিতীয়বারের জন্য একই দাবি ভেসে এলো। কি হলো? টাকা দিতে বললাম তো নাকি? সৌম্য কাঁচু মাচু মুখে বলল, আসলে আসলে মানে আমার কাছে আজকের যাতায়াতের ভাড়াটাই আছে। দেখি আজ অমলবাবুর থেকে মাস চালানোর মতো 1000-2 টাকা তাহলে ধার করব। হ্যাঁ গো, তোমার লজ্জা করে না? সৌম্য উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ নিজেকে আটকে নিল। ও জানে কথা বাড়ালেই ওর অফিসে দেরি হয়ে যাবে, আর দেরি হলেই অফিসে ঢোকা মাত্রই অনিবার্যভাবে ধেয়ে আসবে বসের বাক্যবাণ। সৌম্য বেরিয়ে যেতে ওর বউ দরজাটা বন্ধ করেই দিচ্ছিল। হঠাৎ একটা টিন ভাঙা লোহা ভাঙার গাড়িকে এগিয়ে আসতে দেখল। টিন ভাঙা, লোহা ভাঙা, কাঁচের বোতল, খবরের কাগজ, পুরনো বই থাকলে বলবে। এই টিন ভাঙা, লোহা ভাঙা, কাঁচের বোতল। এই টিন ভাঙা, এদিকে এসো তো। হাত নেড়ে লোকটাকে ডাকল। সৌম্যদের অফিসে আজ গত 3 মাসের পারফরমেন্স রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছিল। যথারীতি প্রত্যেকের ভাগ্যেই উত্তম মধ্যম কড়া বাক্য জুটেছে। ও হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। হলদে আলোটা জ্বলছে, কিন্তু বড় ম্লান দেখাচ্ছে যেন। সৌম্য চিলেকোঠার দরজাটা খুলতেই বুকটা ছ্যাঁত করে উঠল। তাতান নেই, পুরো ঘর খালি। ঘড়ি নেই, লাটাই নেই, সাইকেল নেই, ব্যাকপুশ গাড়িটা নেই, কিচ্ছু নেই। পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। হাঁটু গেড়ে বসে পড়ল সৌম্য। ওর মনে হচ্ছে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটাকে কি যেন বাইরে এনে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাউ মাউ করে কেঁদে ফেলল, চিৎকার করল, তাতান! এই তাতান, কই গেলি? কিরে তাতান? এই তাতান, দেখ, এই দেখ, তোর জন্যে নতুন মাঞ্জা দেওয়া সুতো এনেছি। কিরে? এই! নিচ থেকে দৌড়ে এলো ওর বউ। চোখে মুখে জলের ঝাপটা দিল। কোন রকমে শান্ত করে একতলায় নামিয়ে আনলো।
খাবার টেবিলে নির্জীব হয়ে বসেছিল সৌম্য। ওর বউ আজ পাশে বসেই থালায় খাবার বেড়ে দিল। একবার ফিরে তাকালো সৌম্য। পাত সাজানো ভাত, ডাল, সবজির পাশে একটা বাটিতে উঁকি মারছে পার্শে মাছের ঝাল। এত কিছুর মধ্যেও ওর মাথায় উঁকি দিল প্রশ্নটা, আচ্ছা তুমি মাছ কিনলে যে, টাকা ছিল তোমার কাছে? ওর বউ রীতিমতো গল্প বলার কায়দায় শুরু করলো। আরে সেটাই তো বলবো ভাবছিলাম, তুমি তো তার মধ্যেই ওপরে গিয়ে চিৎকার জুড়ে দিলে। শোনো না কি হয়েছে। তুমি যেতেই দেখি একটা টিন ভাঙা লোহা ভাঙার গাড়ি যাচ্ছে। তক্ষুনি মাথায় বুদ্ধিটা খেলে গেল, আমাদের চিলেকোঠায় কেউ তো আর যায় না, ঘরটা এক গাদা ফালতু জিনিসে ভরা ছিল। এরপর সাপক্ষোভ হবে, তাই বেচে দিলাম। ওই ভাঙা রথ, লাটাই, কিছু পুরনো কাগজপত্র, একটা বাচ্চাদের পুরনো সাইকেলও ছিল। যা পেয়েছি এই মাসে তোমায় আর ধার করতে হবে না। অবাক চোখে বউয়ের দিকে তাকিয়ে থাকলো সৌম্য। খাবারটুকু মুখে তোলার মতো শক্তি পেল না শরীরে। বিছানায় উপর হয়ে ড্রেসিং টেবিল থেকে ছোট্ট একটা ফটো ফ্রেম কাছে টেনে নিল। ওর ছোটবেলার ছবি, ছোটখাটো চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, ডান গালের কাছে ছোট্ট একটা কাটা দাগ। সৌম্য এক দৃষ্টিতে ফ্রেমের বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে থাকল। কান্নায় সে বুঝে দিয়েছে গলার স্বর। তবু একবার সে কণ্ঠে অভিমানের সুর বাজল, সবসময় ওরা তো তাড়া কিসের? কিসের তাড়া? একটু ধীরে সুস্থে যেতে পারিস না? সৌম্য জানে ওকে কালকেও বেঁচে থাকতে হবে। শুধু চিলেকোঠার মধ্যে ছেলেবেলার যে ভূতটুকু অক্সিজেনের মতো বেঁচে ছিল এতদিন, তাকে আর এই জীবনে কখনোই ফিরে পাবে না। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।